ময়নামতি নদীর পাড়ে ছোট্ট একটি খেয়াঘাট। সেই খেয়াঘাটেরই মাঝি আমি। আমার নাম হৃদয়। আমার বাবাও ছিল এই খেয়াঘাটের একজন মাঝি। বাবার মুখে শুনেছিলাম মা নাকি আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছে, আর এখন তো বাবা আর বেঁচে নেই। বাবা মরে যাওয়ার পর আমিও এই ঘাটে নৌকা চালানো শুরু করি। আমার কোনো বাড়িঘর নেই। আমি দিনের বেলাতে এই গ্রামের মানুষদের নদীর এপার থেকে ওপারের আরেকটি গ্রামে পারাপার করতাম, আর রাতের বেলায় এই ঘাটের একটি নৌকার ভেতরে ঘুমিয়ে থাকতাম। এই খেয়াঘাটে রাত 10টার পরে কেউ আসতো না পারাপারের জন্য। খেয়াঘাটে রাতের বেলায় ছোট্ট একটি বাতি জ্বলত। একদিন আমি নৌকায় বসে লক্ষ্য করি রাত 12টা বাজে। সেই খেয়াঘাটের পাশে একটি মেয়ে কালো বোরকা পরে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটি আমাকে ডেকে বলছে, এই যে মাঝি ভাই, আমাকে কি ওই পারে নিয়ে যাবেন? তখন আমি বুঝতে পারিনি এটা কোনো মানুষের মেয়ে না, এটা ছিল একটি সুন্দরী পরী। এ কথাটা আমি জানতে পারি তার সাথে বিয়ে হওয়ার পর। আমি মেয়েটিকে বলি, এত রাত ওই পারে যাওয়া সম্ভব না। মেয়েটি আমাকে বলে, আপনি যদি আমাকে ওই পারে নিয়ে যান তাহলে আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব। আমি চিন্তা করলাম, যেহেতু এখনো জেগে আছে, মেয়েটাকে ওই পারে দিয়ে আসি, তার বিনিময়ে দ্বিগুণ টাকাও পেলাম। আমি মেয়েটাকে ডেকে বললাম, ঠিক আছে, আপনি নৌকায় চলে আসেন। মেয়েটি আমার কথা মতো নৌকায় এসে বসল। আমি নৌকাটি ঘুরিয়ে চালাতে শুরু করলাম। আমার নৌকার ভিতর ছোট্ট একটি হারিকেন ছিল। সে হারিকেনের আলোতে আমি মেয়েটিকে দেখছিলাম, কিন্তু মেয়েটি যেহেতু বোরকা পরেছে তার মুখটা দেখা যাচ্ছিল না, শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছে। এত সুন্দর চোখ এর আগে আমি কখনো দেখিনি। যার চোখ এত সুন্দর তার মুখটা কত সুন্দর হতে পারে। তখন মেয়েটি আমাকে বলে, আচ্ছা মাঝি, আপনি কি প্রতিদিন রাতে এই ঘাটেই থাকেন নাকি? আমি তখন মেয়েটাকে বলি, আপনি হয়তো এই গ্রামে নতুন এসেছেন। আমি হৃদয় মাঝি, আমার পৃথিবীতে এখন আর কেউ বেঁচে নেই। আপন বলতে আমার এই নৌকা আর নদীটা ছাড়া আমার আপন কেউ নেই। আমি এই ঘাটে বসবাস করি, রাতের বেলায় ঘাটেই থাকি। তখন মেয়েটি বলল, তাহলে তো আমার জন্য খুব ভালো হয়, আপনি কি আমার একটু উপকার করবেন? আমি মেয়েটিকে বলি, কি উপকার করতে হবে? মেয়েটি আমাকে বলে, আসলে আমি ওই পাড়ে ওই গ্রামটাতে থাকি। হয়েছে কি, গত বছর আমার মা মারা গেছে। মা মারা যাবার পর বাবা আরেকটি বিয়ে করে। বাবা তো এখন সুখে আছে, কিন্তু আমি সুখে নেই। আমার দুটি মামা আমাকে একটি ছোট্ট বাড়ি বানিয়ে দেয়, আমি এখন আলাদা থাকি। আমি আপনাদের গ্রামে একটি ব্যাংকে চাকরি করি। আমার কাজ করতে আসতে আসতে প্রতিদিন রাত 12টা বাজবে। এত রাতে তো খেয়াঘাটে আর কোনো নৌকা বা মাঝি পাবো না। আপনি যেহেতু এই ঘাটেই থাকেন, তাহলে প্রতিদিন আপনি আমাকে রাতে পারাপার করে দিবেন, আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব। আমি তখন মেয়েটাকে বলি, আপনি কষ্ট করে কাজ করেন, আপনি প্রতিদিন যদি আমাকে দ্বিগুণ ভাড়া দেন তাহলে আপনার কাছেই কি থাকবে? মেয়েটা আমাকে বলল, তাছাড়া তো তার কোনো উপায় নেই, আপনি তো আমাকে বিনা টাকায় প্রতিদিন পার করে দেবেন না। আমি তখন মেয়েটাকে বলি, দেখুন, আমি একজন গরিব মাঝি, আমি কি করে আপনাকে বিনা টাকায় প্রতিদিন পারাপার করব? তবে আপনি চাইলে একটা উপায় আছে, যেটা শুনলে আপনার লাভ হবে, আমারও লাভ হবে। মেয়েটি বলে, কি উপায়? আমি মেয়েটিকে বলে, আপনি প্রতিদিন আমার নৌকায় করে পারাপার হতে পারবেন, তবে আপনাকে প্রতিদিন দ্বিগুণ টাকা দিতে হবে না। আপনি মাস শেষে যখন মাইনে পাবেন সেখান থেকে আমার নৌকা ভাড়াটা দিয়ে দিন, আমি যতটা পারি কমিয়ে ভাড়া রাখবো। এটা তো খুব ভালো প্রস্তাব, এমনটা হলে তো আমার জন্য খুব ভালো হয়। ঠিক আছে, আগামীকাল থেকে আমি আপনার নৌকাতে করে প্রতিদিন রাতে পার হব। কথা বলতে বলতে নৌকাটা নদীর ওপারে চলে আসে, আর মেয়েটি আমার নৌকা থেকে নেমে আমাকে দ্বিগুণ টাকা দিয়ে তার বাড়ির পথে হাঁটা দেয়। আমি দূর থেকে মেয়েটাকে বলেছিলাম, এত রাতে আপনি একা একা বাড়িতে ফিরতে পারবেন? মেয়েটা আমাকে বলে, এ আর নতুন কি, আমার রাতের বেলা ঘোরাফেরা করার অভ্যাস আছে, তাছাড়া এই গ্রামে সকলে আমাকে চেনে, কেউ আমার ক্ষতি করবে না। আপনি বরং এখন ফিরে যান, আগামীকাল রাতে আবার দেখা হবে। আমি নৌকাটি ঘুরিয়ে ঘাট পাড়ে ফিরে আসি, আর নৌকাটি বেঁধে তার ভেতর ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অনেক টাকা উপার্জন করি। আজকে ঘাটে অনেক মানুষের ভিড়, সকলেই ওই পারে যাচ্ছে কোনো না কোনো কাজে। একদিনে আমি এত টাকা উপার্জন কখনো করতে পারিনি। রাতে আমি নৌকায় শুয়ে শুয়ে ভাবছিলাম, গতকাল রাতে ওই মেয়েটির সাহায্য করলাম, আর আজকে আল্লাহ আমার উপর রহম করলো। আজকে আমি খুবই খুশি ছিলাম, তখনই আমি একটি ডাক শুনতে পাই। কে একজন বলছে, এই যে হৃদয় মাঝি, আপনি কি জেগে আছেন না ঘুমিয়ে গেছেন? আমি নৌকার ভেতর থেকে বাইরে এসে দেখি খেয়াঘাটে সেই মেয়েটি। আমি তাকে বলি, আমি জেগে আছি আর আপনার জন্যই অপেক্ষা করছি। মেয়েটি ঘাট পার হতে থেকে আমার নৌকা এসে বসলো, আর আমি নৌকাটা ঘুরিয়ে ওই পারে যাওয়ার জন্য রওনা দিলাম। মেয়েটি আমাকে বলল,
আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই খুশি। আমি তখন বললাম, হ্যাঁ, আজকে আমি খুবই খুশি, কারণ আজকে আমি অনেক টাকা উপার্জন করেছি। একদিন এত টাকা আমি কখনো উপার্জন করতে পারিনি। আমি মেয়েটিকে আরও বলি, গতকাল রাতে আপনার সাহায্য করলাম, এর বিনিময়ে আল্লাহ পাক আমার উপর খুশি হয়ে রহমত করল। মেয়েটি বলল, ভালো মানুষদের সাথে সবসময় ভালোই হয়। আমি তখন মেয়েটাকে বললাম, কিছু মনে না করলে আমি কি আপনার নামটা জানতে পারি? মেয়েটি বলল, আমার নাম হচ্ছে নিঝুম। মাশাআল্লাহ, খুবই সুন্দর নামটি। দেখতে দেখতে নৌকাটা এই পারে এসে পড়ল, আর গতকালকের মতো মেয়েটি আমার নৌকা থেকে নেমে বাড়ির পথে হাঁটা দিল। আমিও নৌকাটি ঘুরিয়ে আমার ঘাটে ফিরে আসি। এভাবে একটি মাস চলে যাওয়ার প্রতিদিন রাতে আমি ওই মেয়েটিকে নিয়ে এপার থেকে ওপারে নিয়ে আসি। কিন্তু অবাক করার বিষয়, ওই মেয়েটিকে আমি যেদিন রাত থেকে আনা শুরু করলাম তার পরের দিন থেকে আমার উপার্জন অনেক বাড়তে থাকে। গত একটি মাস আমি অনেক টাকা উপার্জন করেছি। আমি ধরে নিয়েছিলাম মেয়েটি আমার জীবনে একটি সৌভাগ্য, কারণ সে আসার পর থেকে আমার রোজগার অনেক বেড়ে গেছে। সেদিন রাতে আমি নিঝুমকে নিয়ে ওই পারেই যাচ্ছিলাম। আমি দেখি নিঝুম তার ব্যাগ থেকে অনেক টাকা বের করে আমায় সেগুলো নিতে বলছে। আমি নিঝুমকে বলি, কিসের টাকা? তখন নিঝুম বলে, আজ আমি মাইনে পেয়েছি, এনেন আপনার 1 মাসের নৌকা ভাড়া। আমি হৃদয়কে বলি, আমার টাকা লাগবে না। হৃদয় জানতে চায়, কেন টাকা লাগবে না? আমি বলি, আপনি আমার জীবনের সৌভাগ্য নিয়ে এসেছেন, তাই এই একটি মাস আমি প্রচুর টাকা উপার্জন করেছি, তাই আমি আপনার টাকা থেকে টাকা নিতে চাই না। নিঝুম বলল, ঠিক আছে, তাহলে আপনি আপনার জীবনের একটি ইচ্ছা আমায় বলুন। আমি বললাম, কেন? নিঝুম বলে, হৃদয় প্লিজ, আমি বলি, আমার জীবনে একটা ইচ্ছে, তা হলো আমার জীবনে আপনার মতো একটি সুন্দর বউ আসুক, আমাকে একটি পরিবার হোক, তবে বাবা মা ছাড়া এই এতিম ছেলেকে কে বিয়ে করবে বলুন? তখন নিঝুম বলে, আমি সুন্দরের কথা আপনি কি করে জানলেন? আপনি তো আমার মুখ দেখেননি। আমি বলি, আপনার চোখ দেখে বুঝতে পারছি। তখন নিঝুম আমায় বলে, আমি আপনার ইচ্ছে পূরণ করতে চাই, মানে আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে আমি অবাক হয়ে নিঝুমের দিকে তাকিয়ে থাকি। আমি বলি, আপনি আমার সাথে মজা করছেন তাই না? নিঝুম বলে, মোটেও এটা মজা নয়, তবে আমার দুটো শর্ত আছে। আমি নিঝুমের কাছে জানতে চাই, কি শর্ত? নিঝুম বলে, আমার প্রথম শর্ত হলো আমাদের বিয়ে আমাদের বাড়িতে হবে। আজ থেকে 4 দিন পর পবিত্র শুক্রবার রাত 1টা বাজে। আর দ্বিতীয় শর্ত হলো আপনি একাই আসবেন বিয়ে করতে, আপনার সাথে কেউ আসতেও পারবে না। আমি নিঝুমের কাছে জানতে চাই, আমার সাথে কেউ আসতে পারবে না কেন? নিঝুম বলে, দেখুন, আপনার কাছে যা টাকা আছে তা আমার কাছেও কিছু টাকা হবে। এই টাকাগুলো বিয়েতে নষ্ট না করে বিয়ের পর আমাদের ওই গ্রামে আমার একটা বাড়ি বানাতে পারি, আর সেখানে আমাদের নতুন সংসার শুরু করতে পারি। আমিও বললাম, ঠিক আছে, তবে এত রাতে বিয়ে? এত রাতে তো কোনো বিয়ে হয় না। তখন নিঝুম আমায় বলে, আমার ছোট্ট থেকে ইচ্ছে ছিল আমার বিয়েটা অন্যদের থেকে আলাদাভাবেই হোক, তাই। আমি বলি, ঠিক আছে, যেমনটা আপনি চাইবেন। নিঝুম বলে, আমার বাড়িতে বিয়ের দিন আমার 2 মামা 2 মামি আর আমার মামাতো ভাই থাকবে, আর একজন কাজী থাকবে বিয়ে পড়ানোর জন্য, আপনি আসলেই হবে। আমি বলি, ঠিক আছে, আমি শুক্রবার রাত 12টা বাজে আপনাদের এই পারে থাকব। তখন নিঝুম বলে, ঠিক আছে, আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার মামাতো ভাই জুবাইরের পারে অপেক্ষা করবে। কথা বলতে বলতে নৌকাটা এপারে চলে এলো। নিঝুম নৌকা থেকে নেমে আমায় বলল, আমি আপনার জন্য বউ সেজে অপেক্ষায় থাকব। এটা বলে সে বিদায় নিয়ে চলে গেল। আমি নৌকা গড়িয়ে আমার ঘাটের দিকে রওনা দিই। আমি খুব খুশি ছিলাম। আমি কখনো স্বপ্নেও ভাবিনি নিঝুম আমাকে বিয়ের প্রস্তাব দেবে। সবই মহান আল্লাহ পাকের ইচ্ছে। এগুলো ভাবতে ভাবতে আমি ঘাটে চলে আসি, আর ঘাটের সাথে নৌকাটা বেঁধে তার ভেতর ঘুমিয়ে পড়ি। এখনো শুক্রবার আসতে 4টে দিন সময় আছে। কেন জানি না মন মানছে না, বারবার ইচ্ছে করছে নিঝুমকে একটিবার দেখতে। কিন্তু নিঝুম তো বলে বিয়ের আগে যেন আমি তাদের গ্রামে না যাই, তাহলে সে আমাকে আর বিয়ে করবে না। তাই নিরুপায় হয়ে শুক্রবারের আশায় আছি আমি কাউকে বলিনি যে আমি বিয়ে করব। দেখতে দেখতে 4টে দিন পার হয়ে গেল, আর চলে এলো সেই দিনটি। আজ পবিত্র জুম্মা। আমি দুপুরে জুম্মার নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করলাম। আর সেদিন আমি গঞ্জে চলে গেলাম আমার বিয়ের জন্য একটি পাঞ্জাবি কেনার জন্য। আমি একটা খুব সুন্দর পাঞ্জাবি কিনি, আর সাথে কিছু মিষ্টিও কিনি। এসব কেনাকাটা করে আমি রাতের বেলায় ঘাটে নৌকার কাছে চলে আসি, আর নৌকাটার বাঁধন খুলে রওনা দিই নিঝুমদের গ্রামের উদ্দেশ্যে। আমি সেখানে পৌঁছাতে পৌঁছাতে 12টা 30 বেজে যায়। তবে আমি ঘাটের কাছে এসে কাউকে দেখতে পাই না।
চারিপাশে খুবই অন্ধকার, শুধু ঘাটেই রয়েছে একটি হেরিকেন বাঁধা। আমার মনটা কেন জানি খারাপ হয়ে গেল। আমি ভাবলাম হয়তোবা নিজুম আমাকে বিয়ে করতে চায় না। আমি মন খারাপ করে যখন নৌকাটা ঘুরে আবার আমাদের গ্রামের ঘাটের দিকে আসতে যাব, তখন আমার পেছন থেকে একটি সালাম ভেসে এলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পেছনে ঘুরে দেখি একটি খুব লম্বা ছেলে দাঁড়ানো। ছেলেটি খুব সুন্দর একটি রাজকীয় পোশাক পরে আছে। এই ধরনের পোশাক এখন আর কেউ পরে না, আগের দিনের রাজা বাদশারা পরত। আমি ছেলেটির সালামের উত্তর নিয়ে জানতে চাই আপনি কে। তখন ছেলেটি বলল, আমি নিজুম আপুর মামাতো ভাই, আমার নাম জুবায়েদ। আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। ওইদিকে তো আপু বউ সাজে বসে আছে, আজকে তো আপনাদের বিয়ে। তখন আমি জুবায়েদকে বলি, তুমি এখানে দাঁড়িয়েছিলে কই? আমি তো এখানে আসার পরে কাউকে দেখতে পাইনি, তুমি কোথায় ছিলে? তখন জুবায়েদ আমাকে বলে, আমি এখানেই ছিলাম, হয়তোবা আপনি আমাকে দেখতে পাননি অন্ধকারের কারণে। আসেন আসেন, বিয়ের সময় এসেছে। আমি জুবায়েরের সাথে হাঁটা দিই তাদের বাড়ির উদ্দেশ্যে। রাতের অন্ধকারের কারণে বোঝা যাচ্ছিল না আমরা কোন পথে এগোচ্ছি। জুবায়েদের হাতে শুধু একটি হারিকেন ছিল, সে হারিকেনের আলোতেই আমরা পথ চলছি। আমার বারবার মনে হচ্ছিল আমরা গভীর জঙ্গলের মাঝে দিয়ে হাঁটছি। অনেকক্ষণ হাঁটার পর জুবায়েদ আমাকে নিয়ে একটি বাড়ির ভেতর প্রবেশ করে। আমি লক্ষ্য করি বাড়িটির আশেপাশে শুধুই জঙ্গল। এই গভীর জঙ্গলের মাঝে এ বাড়িতে নিজুম বাস করে। তখন বাড়ির ভেতর থেকে আরো দুজন লোক বের হয়ে এলো। আমি লক্ষ্য করি সেই লোকগুলো জুবায়েরের মতো খুবই লম্বা, আর তারাও খুব দামি পোশাক পরে আছে। সেই লোক দুটি খুবই বয়স্ক ছিল। তারা আমার কাছে আসার পর আমি তাদেরকে সালাম দিই, আসসালামু আলাইকুম। তারা আমার সালামের উত্তর নিয়ে বলে, বাবা কেমন আছো? আমি বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম রহমতে খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? তারা বলে, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি বাবা। তখন সেই লোক দুটি তাদের পরিচয় দেয়। একজন বলে, আমি হচ্ছি নিজুমের বড় মামা, আর একজন হচ্ছে নিজুমের ছোট মামা। আসো বাবা, ঘরে আসো। আমি তাদের সাথে ঘরের ভেতরে প্রবেশ করি। আমি দেখতে পাই ঘরের ভেতরটি খুব সুন্দর করে সাজানো, আর মাঝখান দিয়ে একটি পর্দা দেয়া। পর্দার উপরে নিজুম একটু লম্বা ঘোমটা টেনে বসে আছে, আর তার সাথে তার দুই মামি। আমি নিজুমের দুই মামা আর জুবায়েরের পর্দা এপারে বসে আছি। তখন ঘরের ভেতর কাজী সাহেব প্রবেশ করে আমি লক্ষ্য করলাম কাজী সাহেবও তাদের মতো খুবই লম্বা। কাজী সাহেব আমার কাছে এসে বসলো আর বিয়ে পড়ানোর কাজ শুরু করলো। সব কাজ শেষ করে কাজী সাহেব আমার কাছে জানতে চাইল, তুমি কি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত? আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত। তখন কাজী সাহেব বলল, তাহলে তুমি 3 বার কবুল বলো। আমি 3 বার কবুল করলাম। তখন কাজী সাহেব পদ্মার উপরে গিয়ে নিজুমের কাছে জানতে চাইল, তুমি কি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত? নিজুমও আমার মতো একই উত্তর দিল। তখন কাজী সাহেব তার মুখ থেকেও 3 বার কবুল শব্দটি শুনে নিল। তারপর কাজী সাহেবের কথা মতো সবে মোনাজাত ধরি। মোনাজাত শেষে সবাই এক এক করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। দুই মামা আর জুবায়েদ আমার কাছে এসে বলল, তোমরা ভালো থেকো। আমি তাদের বললাম, এত রাতে আপনারা কি করে ফিরবেন? আজকে রাত থেকে গেলে হতো না? তখন জুবায়েদ বলল, কি এমন রাত হয়েছে, আমরা তো যেতে পারবো, আমাদের অন্ধকারে চলার অভ্যাস আছে। তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন ঘরে কেউ নেই, আমি আর নিজুম ছাড়া। পর্দার ওপারে নিজুম বসে আছে, আমি এপারে। তখন নিজুম আমাকে বলল, ও এখন আপনি পর্দাটা খুলে ফেলেন। আমি তার কথা মতো পর্দাটা দুপাশ থেকে খুলে ফেলি। নিজুম মাথা নিচু করে বসেছিল। আমি তার কাছে গিয়ে বসি। নিজুম আমাকে বলে, আমি তো আপনাকে অনেক দেখেছি, কিন্তু আপনার কি কখনো ইচ্ছা হয়নি আমাকে দেখার? আমি তাকে বলি, অনেকবার হয়েছে, কিন্তু কখনোই বলার সাহস হয়নি। নিজুম বলে, এখন তো আমি আপনার বউ, আপনি চাইলেই আমার ঘোমটা সরিয়ে ফেলতে পারেন। আমি আস্তে আস্তে তার ঘোমটাটা সরিয়ে দিই। আমি দেখি চাঁদের মতো অপর সুন্দর একটি মেয়ে আমার পাশে বসা। আমি নিজুমের চোখ দেখে বুঝতে পারতাম সে সুন্দরী, কিন্তু এত রূপবতী কখনোই কল্পনা করিনি। আমি অপলক দৃষ্টিতে নিজুমের দিকে তাকিয়েছিলাম। তখন নিজুম একটি মুচকি হাসি দিয়ে আমাকে বলল, সারাটা জীবন তো রয়ে গেল আমাকে দেখার জন্য, আসেন আমরা নফল নামাজটা পড়ে ফেলি। আমরা দুজন মিলে 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে আমাদের নতুন জীবনের জন্য সাহায্য চাই। পরের দিন সকালে আমার ঘুম যখন ভাঙে, আমি দেখতে পাই আমি এখন যে বাড়িতে আছি তার আশেপাশে আর কোনো বাড়ি নেই।
এটা একটা গভীর জঙ্গলের মাঝে, যেমনটা আমি রাতে ভেবেছিলাম। আমি নিজুমের কাছে জানতে চাই, তুমি এই গভীর জঙ্গলের মাঝে একা একা থাকতে এতদিন? নিজুম তখন আমাকে বলে, বাবার থেকে আলাদা হয়ে আমি এই গভীর জঙ্গলে থাকতে শুরু করি, কেননা আমি একটি যুবতী, একটা সুন্দরী। আমি যদি মানুষ সমাজে থাকতাম তাহলে কিছু খারাপ লোক আমার ক্ষতি করার চেষ্টা করত, কিন্তু এই গভীর জঙ্গলে কেউ আমার ক্ষতি করতে আসবে না। তাই গভীর জঙ্গলেই বাস করি আমি। তবে এখন তো আপনি চলে এসেছেন, এখন আমার আর কোনো ভয় নেই। আপনি আমাকে নিয়ে যেখানে রাখবেন আমি সেখানেই থাকব। তার 2 দিনের ভেতরেই আমি আমাদের গ্রামের একটি ছোট্ট জায়গা কিনে ফেলি, আর সেই জায়গার উপর ছোট্ট একটি বাড়ি বানাই, যেটার জন্য আমাকে নিঝুম আরও অনেকগুলো টাকা দিয়েছিল। আর আমার কাছেও কিছু টাকা ছিল, যেটা মিলিয়ে এসব আমরা করতে পারি। নিঝুম আমার বউ হয়ে আসার পর আস্তে আস্তে আমার কপাল খুলে গেল। আমার কামাই রোজগারে অনেক বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখন 2টা বোর্ডের মালিক। আমাদের বিয়ে হয়েছে 4 বছর, কিন্তু এতদিনে নিঝুমের পরিবার থেকে কেউ আসেনি আমাদের সাথে দেখা করতে। আমি যখন নিঝুমকে বলতাম, তোমার বাবার সাথে তো তোমার সম্পর্ক ভালো না, তাই বলি কি মামা মামিরা আমাদের বাড়িতে আসতে পারে না? নিঝুম আমাকে বলে, 2 মামাই তো ব্যবসার কাজে ব্যস্ত থাকে, আর মামিরা তাদের সাহায্য করে, কি করে আসবে? আমি তখন নিঝুমকে বলি, ধরে নিলাম তোমার মামার ব্যবসার কাজে ব্যস্ত থাকে, তারপরে জুবাইরকে পাঠাতে পারে না? সেও তো আমাদের বাড়িতে কিছুদিন বেড়াতে যেতে পারে নাকি? তখন নিঝুম বলে, তাদের পক্ষে প্রতিদিন আমাদের বাড়িতে আসা সম্ভব না, তার অনেক দূরে থাকে। কিন্তু কোথায় থাকে এই কথাটা কখনোই আমাকে নিঝুম বলেনি। একদিন রাতে আমি আর নিঝুম ঘুমিয়েছিলাম। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায়, কিন্তু আমি আমার পাশে নিঝুমকে খুঁজে পাই না। তখনই আমার চোখ পড়ে আমাদের ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে। জানালাটা খোলা, জানালার উপরে নিঝুম কার সাথে যেন কথা বলছে, কিন্তু ওই পারে তো কাউকেই দেখা যাচ্ছে না। আমি ভালো করে শোনার চেষ্টা করি, এটা কি বলছে আর কার সাথে কথা বলছে। আমি শুনতে পাইনি, আবার কাউকে বলছে, তুই এখানে কেন এসেছিস জুবাইর? তুই তো জানিস এখন আমার মানুষ সমাজে বিয়ে হয়ে গেছে, আর আমি তাকে ছেড়ে কি করে আসবো তোদের জগতে? তবে ভাই আমার, আমি শুনে খুব খুশি হলাম তোর বিয়ে ঠিক হয়েছে। এসব কথা জুবাইরের সাথে বলছিল, কিন্তু জানালার ওপারে তো কেউ নেই। সে কার সাথে কথা বলছে? আর জুবাইরও বা এত রাতে কি করে এখানে আসবে? আমি এসবের কিছুই বুঝতে পারছিলাম না। আমি শোয়া থেকে উঠে বসি, নিঝুমকে একটি ডাক দিই। নিঝুম আমার শব্দে ভয় পেছনে ঘুরে তাকায়। আমি খাট থেকে নেমে তার কাছে যাই, তার জন্য জানতে যে তুমি এত রাতে কার সাথে কথা বলছো। নিঝুম বলে, কার সাথে কথা বলবো, কারোর সাথে না। আমার মনটা খারাপ, তাই জানালা খুলে ওই আকাশের দিকে তাকিয়ে আছি। তখন আমি নিঝুমকে বলি, মিথ্যা বলার দরকার নেই, জুবাইদ এসেছিল তাই না? নিঝুম আমাকে বলে, জুবাইদ সে কি করে আসবে এত রাতে এখানে? কেন মিথ্যা বলছো তুমি আমার কাছে? অনেক কিছু লুকিয়ে রেখেছ, আমি চাই তুমি সবটা আমাকে বলো। তখন বলে, আমি কেন তোমার সাথে মিথ্যা বলবো? আমি কিছু মিথ্যা বলছি না। তখন আমি নিঝুমের কাছে গিয়ে দাঁড়াই আর আমার হাত আমার মাথায় দিয়ে বলি, তাহলে এই কথাটা তুমি আমার মাথায় হাত দিয়ে বলো। তখন নিঝুম আমাকে বলে, কি বাচ্চাদের মতো শুরু করলা? আমি নিঝুমকে বলি, আমি জানি তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ, বলো আমায়, নয়তো আমি চলে যাব কোথাও একটা। আমার ভালো লাগছে না, আমিও নিতে পারছি না তোমার এসব। আমি জানি তুমি কিছু একটা লুকাচ্ছ, কিন্তু তুমি আমাকে এটা বলছো না, এটাই আমার অনেক কষ্ট হচ্ছে। তখন নিঝুম আমাকে কান্না করতে করতে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি বলছি সবকিছু লুকাচ্ছি আমি তোমার কাছ থেকে। আসলে হৃদয়, আমি তোমাদের মতো মানুষ না, আমি একটি পরী। আমাদের বিয়ের আগে তুমি যখন ওই খেয়াঘাটে নৌকা পাড়ি দিতে, আমি প্রতিদিন নদীর এপার থেকে তোমাকে দেখতাম, আবার কখনো কখনো অদৃশ্য হয়ে তোমার কাছে এসে বসে থাকতাম। আমি দেখতাম তুমি খুব একা, তুমি সবসময় কান্না করতে আর আল্লাহ পাকের কাছে চাইতে যেন তোমার একটি পরিবার হয়। মনে যাতে এটা বলতে তুমি দেখতে ভালো না বলে তোমার বিয়ে হবে না। তখন আমি একটি সিদ্ধান্ত নিয়েই ফেলি যে আমি তোমাকেই বিয়ে করব। তাই আমি মানুষ রূপে মিথ্যা নাটক সাজিয়ে তোমার সাথে দেখা করতাম প্রতিদিন। আর আমাদের বিয়েতে যারা যারা এসেছিল তারা কেউ মানুষ ছিল না। জুবাইর, আমার মা, মামি সকলেই ছিল জিন। আর হ্যাঁ, জুবাইদ এসেছিল আজকে রাতে, সে বাতাসের সাথে অদৃশ্য হয়েছিল, তাই তুমি সেখানে কাউকে দেখতে পাওনি। জুবাইদ আসার কারণ ছিল আগামী শুক্রবার তার বিয়ে, সে চায় আমি যেন তার বিয়েতে উপস্থিত থাকি। তুমি একটা কথা আমাকে বারবার বলতে না, এই যে আমার মামা মামি কেন আমার সাথে দেখা করতে আসে না? আসলে তারা আমাদের পৃথিবীতে থাকে না, আর তারা জিনদের একটি শহরে থাকে। তখন আমি নিঝুমকে বলি,
সেখানে কি তোমার বাবা মাও থাকে? নিজুম আমাকে বলে, আমার বাবা মা বেঁচে নেই, শুধু আছে আমার 2 মামা 2 মামি আর আমার মামাতো ভাই জুবায়েদ। এবার আমাকে আরো বলে, এখন তুমি চাইলে আমাকে ছেড়ে দিতে পারো। তুমি যদি না চাও আমার সাথে সংসার করতে, আমি চলে যাবো এই মানুষ সমাজ থেকে। কোনো কথা বলি না আমি, শুধু তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি। সে আমাকে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, কিছু একটা তো বলেন। আমি নিজমকে কি বলবো বুঝতে পারছি না। ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, নদীর মাঝে বড় হয়েছে, আর আপন বলতে ওই নৌকার নদী ছাড়া আমার কেউ ছিল না। অনেক অবহেলা পেয়েছি, কেউ আমায় আপন ভাবেনি। একটা সময় একা একা শুয়ে ভাবতাম, বড়লোক মানুষরা গরিবদের এত অপমান করে কেন? তারাও তো মানুষ, আমরা তো মানুষ। আমি ভাবতাম এই পৃথিবীতে আমার আপন কেউ হবে না। তখন তুমি আমার জীবনে এলে। তুমি মানুষ না তা ঠিক, কিন্তু যে ভালোবাসা দিয়েছ, এই ভালোবাসা এই জীবনে আমাকে কেউ দেয়নি। নিজম, আমিও জুবাইদের বিয়েতে তোমার সাথে যেতে চাই। তুমি কি আমাকে নিয়ে যাবে জিনদের দেশে? নিজম তখন বলে, অবশ্যই নিয়ে যাব, কেন নিয়ে যাব না? তুমি তো আমার স্বামী, আর আমি যদি বিয়েতে যাই তাহলে তোমার সাথেই যাব। আমি এখন খবরটা আমাদের দেশের মামা ও আমির কাছে পাঠিয়ে দিচ্ছি। আমি নিজমকে বলি, তুমি তো এখানে বসা, তুমি কি করে তোমাদের দেশে খবর পাঠাবে? বলে, তুমি আমার সাথে আসো। নিজম আমাকে নিয়ে ঘরের বাইরে আসে। ঘরের বাইরে এসে হাতে 4টে তালি মারে। তখন আমি দেখতে পাই আকাশ থেকে একটা অনেক বড় বাজ পাখি নিজমের হাতে এসে বসে। সে বাজ পাখির পায়ে নিজম চিঠি রেখে দেয়, যেটা ভেতরে লেখা ছিল, আমি আমার স্বামীকে নিয়ে আসছি জুবাইদের বিয়েতে। চিঠিটা বাঁধার পর নিজম পাখিটাকে উঠতে দেয় আকাশে। তারপর নিজম আমাকে নিয়ে ঘরে চলে আসে আর বলে, এই শুক্রবার রাতে আমরা আমাদের দেশে যাব জুবায়েতের বিয়েতে। দেখতে দেখতে শুক্রবার চলে আসে। আমি আর নিজম রাতে ঈশান নামাজ পড়ে রওনা দিই জিনদের দেশের উদ্দেশ্যে। ঘরে বাইরে এসে আমি আর নিজম হাঁটা শুরু করি। নিজম আমার চোখ বেঁধে দিয়েছিল তার একটি ওড়না দিয়ে। নিজম বলেছিল, তুমি আমার স্বামী ঠিক আছে, কিন্তু কোনো মানুষকে যদি আমি সরাসরি আমাদের দেশে নিয়ে যাই তাহলে আমাদের দেশের রাজা আমাকে আর তোমাকে অনেক বড় শাস্তি দিতে পারে। তাই আমি তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব। আমিও নিজমের কথাই রাজি হয়ে যাই। নিজম আমাকে নিয়ে হাঁটা শুরু করে তাদের দেশের উদ্দেশ্যে। আমি কোথায় যাচ্ছি, কোনো রাস্তা দিয়ে যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার চোখ বাঁধা। এভাবেই 1 ঘন্টা হাঁটার পর নিজম আমাকে বলে, এখন তোমার চোখটা আমি খুলে দেব, আমরা চলে এসেছি আমাদের দেশে। নিজম আমার চোখের বাঁধনটা খুলে দেয়। আমি চোখ খুলতেই দেখতে পাই আমরা একটি জঙ্গলের মাঝে দাঁড়ানো, আর সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর একটি ঝর্ণা। আমি আর নিজম সেই ঝর্ণার নদীর পাশ ধরে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি দূর থেকে একটি খুব সুন্দর গ্রাম দেখতে পাই। নিজম আমাকে নিয়ে সেই গ্রামের ভেতর প্রবেশ করল। গ্রামটা খুবই সুন্দর ছিল, অনেক মানুষ আসা যাওয়া করছিল সে রাস্তা ধরে। নিজম আমাকে বলল, তুমি কারোর চোখের দিকে তাকাবে না, কারণটা হচ্ছে এরা কেউ তোমার মতো মানুষ না, এরা সকলেই জিনপরি। তুমি যদি তাদের চোখের দিকে তাকাও তাহলে তারা বুঝে যাবে তুমি যে একটা মানুষ, আর তারা যদি বুঝে যায় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি নিজমকে বলি, চিন্তা করো না, আমি কারো চোখের দিকে তাকাবো না। এই যে আমি মাটিতে তাকালাম আর মাথা উঁচু করবো না। তারপর আমি নিজমের কথা মতো মাথাটা নিচু করে হাঁটা শুরু করলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর নিজম আমাকে নিয়ে এই গ্রামেই একটা অনেক বড় বাড়ির ভেতর প্রবেশ করলো আর বললে, এবার তুমি মাথাটা উঁচু করতে পারো, কারণ আমরা চলে এসেছি। আমি নিজমের কথা মতো আমার মাথাটা উঁচু করে তাকাই, আর আমি দেখতে পাই পুরো বাড়িটায় ফুল দিয়ে সাজানো। তখনই বাড়ির ভেতর থেকে বের হয়ে এলো 2 মামা। মামা আমার কাছে এসে দাঁড়ালো, আমি তাদেরকে সালাম দিলাম। মামাও আমার সালামের উত্তর দিল আর আমাকে বলল, অবশেষে তুমি সত্যিটা জেনে গেলে তাহলে? আমি নিজমকে বিয়ের আগেই বলেছিলাম যেন তোমাকে সকল সত্য কথা খুলে বলে, কিন্তু নিজমের মনে ছিল অনেক ভয়, তুমি যদি সবকিছু জেনে তাকে ছেড়ে চলে যাও। তারপর মামারা নিজমের কাছে গিয়ে দাঁড়ালো আর নিজমকে বলল, তুই কি করলি মা? এটা তোর স্বামী একটা মানুষ, আর একজন মানুষকে নিয়ে তুই জিনপুরীদের গ্রামে এলি। নিজম মামাদের বলল, বিয়ের পর থেকেও আমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটা আবদার করেছে। কি করে তার আবদার না রাখি মামা? মামা তখন বলল, কোনোভাবে যদি জিনপুরীদের রাজা জেনে যায় একটি মানুষকে নিয়ে তুই গ্রামে এসেছিস তাহলে কি হবে বুঝতে পারছিস তো? তখন নিজম মামাকে বলল, তুমি চিন্তা করো না মামা,
আমি কাউকে বুঝতে দেব না হৃদয় যে আমাদের জগতের কেউ না। মামা বলল, ঠিক আছে, তুই এই বিষয়টা খেয়াল রাখিস, কেউ যেন কোনোভাবেই বুঝতে না পারে। তখন মামারা আমার কাছে এসে বলল, তুমি ভয় পেও না হৃদয়, তুমি আমাদের মেহমান, তোমার কোনো ক্ষতি হতে দেব না আমরা। তখন নিজেও মামাদের কাছে জানতে চাইল, আমাদের নতুন জামাই কোথায়, জুবায়েদ কোথায়? মামারা বলল, তো ঘরে আছে, যা হৃদয়কে নিয়ে দেখা করে আয়। আমি আর নিজুম মামাদের থেকে বিদায় নিয়ে জুবায়েদের ঘরে যাই, আর দেখি জুবায়েদ খাটের উপরে বসে আছে। জুবায়েদ আমাকে দেখে তার চোখ যেন কপালে উঠে গেছে। সে তো কোনোভাবে বিশ্বাসই করতে পারছে না আমি তার বিয়েতে এসেছি। জুবায়েদ আমার কাছে এসে নিজুমকে বলল, আপু, তুই দুলাভাইকে নিয়ে জিন গ্রামে গেলি কেন? জানিস না মহারাজ জানলে কি হবে? তখন নিজুম বলল, তুই চিন্তা করিস না, কিছুই হবে না, আমার সবকিছু সামলে নেব। আর তো দুলাভাই অনেক বায়না করছিল তার শালার বিয়েতে যাবে বলে, তাই নিয়ে এলাম। আমি জুবায়েদকে বলি, শালাবাবু তুমি কিন্তু অনেক স্বার্থপর। গতকাল রাতে তুমি তোমার বোনের সাথে দেখা করতে এলে, আর দেখা করে চলে গেলে। একটিবার দুলাভাইয়ের সাথে দেখা করে যেত না? আমি কি তোমার এতটাই পর? তোমাকে সেই দেখেছিলাম বিয়ের দিন রাতে, তুমি তোমার আপুর কাছে জিজ্ঞাসা করো কতবার তোমাকে দেখতে চেয়েছি আমি। তখন জুবায়েদ বলল, মাফ করবেন দুলাভাই, আসলে আপু তো মানা করছিল যেন কোনোভাবেই বুঝতে না দিই আমরা আপনাদের মতো মানুষ না। তবে আপনি আমার বিয়েতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। সেদিন রাতে আমি আর নিজুম জুবায়েদের বিয়েতে অনেক মজা করি। বিয়েটা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। সেদিন রাতে আর আমাদের দেশে ফেরা হয়নি। আমি জিনপরিদের গ্রামে রাতটা কাটাই। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে নিজেদের দেশে আসার জন্য রওনা করি। দুই মামা আমাদেরকে সেই জঙ্গল পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। আমরা মামাদের থেকে বিদায় নিয়ে তারপর নিজুম তার রোনাটা নিয়ে আবার আমার চোখ দুটো বেঁধে ফেলে। আবার 1 ঘন্টা হাঁটার পর নিজুম আমাকে বলে, আমরা বাড়িতে চলে এসেছি, এখন তোমার চোখটা আমি খুলে দিচ্ছি। নিজুম আমার বাঁধা চোখটা খুলে দেয় আর আমি দেখতে পাই আমি আমার বাড়ির কাছে দাঁড়ানো। আমি নিজুমকে বলি, তোমাদের জিনপুরীর দেশটা খুবই সুন্দর। নিজুম বলে, তোমার পছন্দ হয়েছে, এটাই অনেক। তবে আমি অন্য একটা বিষয় ভয় পাচ্ছি। আমি জানতে চাইলাম বিষয়টা কি। নিজুম বলে, রাজা যদি কোনোভাবে জেনে যায়, কি যে করবে আমাদের। আমি নিজুমকে বলি, তুমি শুধু চিন্তা করছো, সে কোনোভাবে জানতে পারবে না। তারপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে আমি আর নিজুম ঘুমিয়েছিলাম। গভীর রাতে আমাদের রাজাকে যেন কে যেন লাথি মারতেছে বারবার। আমার আর নিজুমের ঘুমটা ভেঙে যায়। আমরা ঘরের ভিতর থেকে জানতে চাই কে বাইরে। তখন জানবীয় কণ্ঠে কেউ একজন বলল, আমি নাসির। এই নামটা শুনে নিজুম থরথর করে কাঁপতে শুরু করলো। কে নাসির আর তার নাম শুনে নিজুম ভয়ে থরথর করে কাঁপছে। আমি নিজুমকে বলি, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর নাসিরই বা কে? আমাদের দরজা লাথি কেন মারছে? তখন নিজুম আমাকে বলল, সে হচ্ছে আমাদের জিনপরি রাজ্যের সেনাপতি। সে খুবই শক্তিশালী একজন জিন, খবর পেয়ে গেছে আমি তোমাদেরকে নিয়ে জিনপুরীদের রাজ্যে গিয়েছিলাম, এটা সে জেনে গেছে, তাই সে এসেছে আমাকে ধরে নিয়ে যেতে। তখনই দরজাটা লাথি মেরে ভেঙে ফেলে সে সেনাপতি। তারপর সে আমাদের ঘরে প্রবেশ করে। আমি দেখতে পাই খুবই লম্বা একজন ব্যক্তি, পাহাড় সমান দেহ, শরীরে যুদ্ধের পোশাক আর কোমরে একটি লম্বা তলোয়ার। তার মুখ ভর্তি খুব সুন্দর দাড়ি আর মাথায় একটি সাদা টুপি, যাকে দেখে খুবই রাগান্বিত মনে হচ্ছিল। সেটা মোটা কণ্ঠে বলে উঠল, এই মানুষের সন্তান, তুই সরে যা, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আমি নিজুম পরীকে উঠিয়ে নিতে এসেছি। সে আমাদের দেশের নিয়ম ভেঙেছে। একজন পরী হয়ে একটা মানুষকে বিয়ে করেছে, এতে আমাদের কোনো সমস্যা নেই, এটা ওর একান্ত বিষয়। তবে সে জিনপরীদের গ্রামে নিয়ম ভেঙে একজন মানুষকে সেই গ্রামে নিয়ে গেল, ওর এত বড় সাহস, তো শাস্তি তো পেতেই হবে। এটা বলে সেনাপতি নাসির তার কোমর থেকে তলোয়ারটা বের করল। আমি সাথে সাথে সেনাপতি নাসিরের পায়ে ধরে বসে পড়ি আর কান্না করতে করতে বলি, দয়া করে বাবুকে কিছু করবেন না, আপনাকে ছেড়ে দেন। আমরা এই পৃথিবীতে ও ছাড়া আর কেউ নেই, সব ভুল আমারই ছিল, আমি যেতে চেয়েছিলাম। আপনাদের গ্রামে নিজমের কোনো ভুল নেই। মরতে হলে আমি মরব, আর মারতে হলে আমাকেই মেরে ফেলেন, কারণ আপনি যদি এখন নিজম পরীকে মেরে ফেলেন তাহলে আমি এমনিতেই মরে যাব। সে ছাড়া আমার জীবন আর কেউ নেই। ছোট থেকেই বাবা মা নেই, আমি এতিম ছিলাম। সে আসার পরে আমার একটা পরিবার হয়েছে, আর এখন সেই পরিবারটাকে হারাতে বসেছি আমি। আমার একটা ভুলের জন্য কেন গেলাম আমি আপনাদের গ্রামে? যদি আমি জানতাম যে এরকমটা হবে, আমি কখনোই আপনাদের গ্রামে যাওয়ার জন্য বায়না করতাম না নিজমের কাছে।
আমি লক্ষ্য করি সেনাপতি নাসিরের সকল রাগ যেন 1 মিনিটের মধ্যে উধাও হয়ে গেল। সে আমাকে মাটি থেকে টেনে তুলল আর বলল, হে মানুষ সন্তান, তুই আমাকে বাবা বলে ডাকলি? জানিস, তুই যখন আমাকে বাবা বলে ডাকলি আমার ভেতরে অন্যরকম একটা শান্তি কাজ করলো। আমার বিয়ের বয়স 200 বছর হওয়ার পরেও আল্লাহ পাক আমার ঘরে একটি সন্তান দিল না রে। এই বাবা ডাকটা শোনার জন্য কতই না মন চাইতো আমার। আজ তোর মুখে বাবা ডাকটা শুনে আমার মন ভরে গেল। ঠিক আছে, তোর স্ত্রী নিঝুমপরীকে আমি হত্যা করব না, কিন্তু তোকে আর তোর স্ত্রী নিঝুমপরীকে জিনপরীদের গ্রামে আবার যেতে হবে আর আমাদের মহারাজের কাছে মাপ চাইতে হবে। তবে কি ভয় পাস না, আমি তোর সাথে আছি। তুই যেহেতু একবার আমাকে বাবা বলে ডেকেছিস, আজকে থেকে তুই আমার ছেলে। আমি মহারাজের কাছে অনুরোধ করব যাতে তোদের কিছু না করে, যেন মহারাজ তোদের মাফ করে দেয়। এটা আমি অনুরোধ করব তার কাছে। মহারাজ আমার কথা ফেলতে পারবে না, অবশ্যই আমার কথা রাখবি, তুই চিন্তা করিস না। তারপর আমি আর নিঝুম সেনাপতি নাসিরের সাথে জিনপরীদের গ্রামে যাওয়ার জন্য ঘরের বাইরে আসি। সেনাপতি নাসির একটি হাতে তালি দেয়। আমি আর নিঝুম দেখি দূর থেকে একটি ঘোড়ার গাড়ি ছুটে আসছে আমাদের দিকে। ঘোড়ার গাড়িটি আমাদের কাছে এসে দাঁড়ায়। আমি দেখতে পাই 2টি ঘোড়া বাঁধা আছে। সেই গাড়িতে ঘোড়া দুটি খুবই সুন্দর, একটি সাদা রঙের আর একটি কালো রঙের। সেনাপতি নাসির আমাদেরকে আদেশ করলো, যাও ঘোড়ার গাড়ির পিছনে গিয়ে বসো আর পর্দাটা ফেলে দেবে, ভুলেও বাইরের দিকে তাকাবে না। আমি আর নিঝুম গাড়ির ভেতরে উঠে পড়ি আর সেনাপতি নাসিরের কথা মতো পেছনে পর্দাটা ফেলে দিই। ঘোড়ার গাড়ি চলতে শুরু করে। চালনা করছিল সেনাপতি নাসির। গাড়িটি চলছে অজানা এক পথ ধরে। সে পথে নেই কোনো মানুষ আসা যাওয়া, মানে কোনো কিছু অগোছালো। আগের বার তো নিঝুম যখন আমাকে জিনপরীদের দেশে নিয়ে গিয়েছিল তখন আমার চোখ বাঁধা ছিল, তাই আমি কিছু দেখতে পারিনি। তবে এখন তো আমার চোখ বাঁধা না, আমি চাইলেই দেখতে পারি কোন পথ দিয়ে এগোচ্ছি আমরা। আমি যখন পর্দাটা হালকা সরিয়ে দেখার চেষ্টা করি আমরা কোন পথ ধরে যাচ্ছি, তখন নিঝুম আমাকে বলে, এই বেয়াদবি করো না, সেনাপতি নাসির যদি দেখে ফেলে তাহলে খুবই রাগান্বিত হবে। এক তো অনেক বড় একটা ঝামেলায় আছে আমরা দুজন। আমি বুঝতে পারি নিঝুম ঠিকই বলেছে। সেনাপতি নাসির যদি বুঝতে পারে তাহলে খুবই রেগে যাবে। আমি আর পর্দাটা সরাই না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। একটা সময় সেই ঘোড়ার গাড়িটি থেমে যায় আর গাড়ির বাইরে থেকে সেনাপতি নাসির আমাদেরকে বলছিল, এখন তোমরা বাইরে চলে আসো। আমি এসে গেছি। আমি আর নিঝুম গাড়ির বাইরে এসে দাঁড়াই আর দেখতে পাই খুব সুন্দর একটি প্রাসাদের সামনে আমরা দুজন দাঁড়ানো। সেনাপতি নাসির আমাদেরকে নিয়ে সে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। প্রাসাদের ভেতরে প্রবেশ করার সাথে সাথে কিছু প্রহরী আমাদেরকে আর নিঝুমকে ঘিরে ধরে। সেনাপতি নাসির তাদেরকে বলে, সাবধান, বেয়াদবি করবে না। তখন সে পরিগুলো সেনাপতি নাসিরকে বলে, সেনাপতি, তাদেরকে বন্দি করব না? সেনাপতি নাসির বলে, মোটেও না, এটা হচ্ছে আমার ছেলে, ও যেন কোনো অসম্মান না হয়, ওদের দুজনকে সম্মানের সহিত মহারাজের সামনে উপস্থিত করো। তখন প্রহরীগুলো বলে, ঠিক আছে সেনাপতি, যেমনটা আপনি বলবেন। সেনাপতি নাসির আমার কাছে এসে বলে, যাও তোমরা দুজন ওদের সাথে যাও, মহারাজের কাছে যাও আর তোমাদের ভুল স্বীকার করো, আমি সঠিক সময় দেখা দেব। আমি নিঝুম সেনাপতির কথা মতো সেই প্রহরীগুলোর সাথে প্রাসাদের ভেতরে মহারাজের কাছে যাই। মহারাজের দরবারে যখন আমাকে আর নিঝুমকে উঠানো হয়, মহারাজ আমাদেরকে দেখার সাথে সাথে খুবই রেগে যায়। আমরা যে আমাদের ভুলটা স্বীকার করব তার কোনো সময় দেয় না আমাদেরকে। মহারাজ রেগে গিয়ে সেই প্রহরীগুলোকে বলে, এই বেঈমান পরী আর তার স্বামীকে এখনই গলা কেটে হত্যা করার আদেশ দিলাম আমি। এটা দুজনকে নিয়ে যাও, এখনই আমার আদেশ। মহারাজের আদেশ পেয়ে প্রহরীগুলো আমাদের দুজনকে সাথে সাথে বন্দি করে। রাজার আদেশ যখন প্রহরীগুলো আমাকে আর নিঝুমকে বন্দি করে, তখনই রাজসভায় প্রবেশ করে সেনাপতি নাসির। সেনাপতি নাসির মহারাজকে অনুরোধ করে, মহারাজ, আপনার জন্য আমি অনেক কিছু করেছি, আপনার জন্য নিজের জীবন বাজি রেখে শত্রুদের মুখে ঝাঁপিয়ে পড়েছি, কখনো আপনার কাছে কিচ্ছু চাইনি। আজকে আপনার কাছে একটা জিনিস আমি চাই। কি চাও সেনাপতি নাসির? একবার শুধু বলো, তুমি যেটা চাইবে সেটাই দেব, কারণ তুমি আমার কাছ থেকে কিছু চাওনি। কি চাই তোমার, শুধু একবার বলো। তখন সেনাপতি নাসির সেই জিনের রাজাকে বলল, মহারাজ, আমি এই ছেলেটির আর পরীটির জীবন ভিক্ষা চাই। মহারাজ, আপনি তো জানেন আমার কোনো সন্তান নেই। এই ছেলেটি আমাকে বাবা বলে ডেকেছে, আমিও তাকে ছেলে বলে মেনেছি। আর বাবা হয়ে নিজের ছেলের মৃত্যু কি করে মেনে নেব মহারাজ? মহারাজ,
আমি এই ছেলেকে যখন আমাদের জিনদেশের নিয়ে এসেছিলাম তখন আমি তাকে কথা দিয়েছি আমি আপনার কাছে অনুরোধ করে তাকে নির্দোষ প্রমাণ করব। আপনি চাইলে তো আমার ইচ্ছেটা পূরণ করতে পারেন মহারাজ, দয়া করে আমার এই কথাটা রাখুন। তখন জিনের বাদশা সেনাপতি নাসিরকে বলল, এভাবে বলবেন না, আপনি শুধু আমার সেনাপতি না, আপনি আমার একজন ভালো বন্ধু। আমি জানি আপনি কতটা ইমানদার, আপনি কখনোই আমার কোনো ক্ষতি করেননি বা আমার ক্ষতি হোক এমনটা চাননি। আপনি সবসময় আমার ভালো চেয়েছেন, আমাকে রক্ষা করার সব বিপদের মাঝে ঝাঁপিয়ে পড়েছেন। আর আপনি কি করে ভাবলেন আমি আপনার এই কথাটা রাখব না? তখন রাজা প্রহরীদের আদেশ করল, ওদেরকে ছেড়ে দাও। মহারাজের কথা মতো প্রহরীরা আমাদেরকে বন্দি থেকে মুক্ত করল। মহারাজ আমাকে বলল, দেখো তুমি একজন মানুষ, আজকে সেনাপতি নাসির তোমায় তার ছেলে বানিয়েছে এই বলে যে তুমি প্রতিদিনই এই জিনপরিদের দেশে আসতে পারবে এমনটা কিন্তু নয়। তুমি আর কখনো আমাদের দেশে আসবে না। এই পরীকে নিয়ে তুমি মানুষ সমাজেই সংসার করবে সারা জীবন। আমি জিনদের রাজাকে বললাম, ঠিক আছে, আমি আর কখনোই আপনাদের দেশে আসবো না। তখন সেনাপতি নাসির মহারাজ থেকে বিদায় নিয়ে আমাদেরকে আর নিজমকে নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে এলো। রাজপ্রাসাদের বাইরে এসে সেনাপতি নাসির আমাকে বলল, দেখো বাবা, তুমি আমাদের দেশে আসতে পারবে না তো কি হয়েছে, আমি প্রায় সময় তোমার সাথে দেখা করতে তোমাদের দেশে আসব। আমি যখন খবর পাই আমাদের দেশের সব থেকে সুন্দর পরীটা একটা মানুষ সন্তানকে বিয়ে করেছে, বিশ্বাস করো হৃদয় আমার মাথায় আগুন ধরে যায়। আমি আমার তরবারিটা নিয়ে তোমাকে হত্যা করার জন্য পৃথিবীর দিকে যাচ্ছিলাম, কিন্তু পৃথিবীতে গিয়ে আমি তোমার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি তুমি খুবই ভালো ছেলে আর পরোপকারী। তুমি সবসময় গরিব দুঃখীদের সাহায্য করো আর 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার বিষয়ে এত কিছু জেনেই আমার রাগটা নিমেষেই চলে গিয়েছিল। তারপরও মহারাজের আদেশ ছিল তোমাদেরকে হত্যা করা এবং কিংবা তার সামনে উপস্থিত করা, আর আমি তো মহারাজের আদেশ মানতে বাধ্য, তাই মহারাজের কথা মতো তোমাদেরকে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। একটা কথা সবসময় মনে রাখবে হৃদয়, এভাবেই গরিব দুঃখীদের সাহায্য করবে, আর কখনো যদি কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করবে। ইনশাআল্লাহ নিজের ছেলের জন্য আমি আমার জীবন দিয়ে দেব, তবুও তোমার কিচ্ছু হতে দেব না। তুমি আর নিজম ভালো থেকো। এটা বলে সেনাপতি নাসির আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, তোমাকে অনেক মনে পড়বে বাবা। তারপর সেনাপতি নাসির তার হাতে একটি তালি দিল। তখনই দূর থেকে ছুটে এলো তার ঘোড়ার গাড়িটি। সেনাপতি নাসির তার ঘোড়াকে আদেশ করলো, যাও ওদেরকে পৃথিবীতে ওদের বাড়িতে রেখে আসো, আর আমাকে বলল, উঠে পড়ো গাড়িতে। আমি আর নিঝুম ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম, আর ঘোড়ার গাড়িটি আবারও পৃথিবীর উদ্দেশ্যে ছুটতে শুরু করলো। ঘোড়ার গাড়িতে যখন আমরা ছিলাম আমি আবারও বাইরে দেখার চেষ্টা করি আমরা কোন পথ দিয়ে আসা যাওয়া করলাম। তখন নিঝুম আমাকে বলল, এখন আর দেখে কি হবে, তুমি তার এই পথে কোনোদিন আসতে পারবে না। শুনিনি মহারাজ কি বলেছে? তার কথা শুনে আমি আর দেখার চেষ্টা করলাম না। সে তো ঠিকই বলেছে, এই পথ দিয়ে আমি আর কোনোদিন আসতে পারবো না, আর সে পথ দেখে কি হবে? নিঝুম আমার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ চুপ করেছিল। আমি নিঝুমকে বলি, নিঝুম তুমি তো আর কখনো মামাদের সাথে দেখা করতে জিনপরিদের দেশে আসতে পারবে না। সবটাই আমার জন্য হলো, কেন তুমি আমার জীবনের সাথে তোমার এত সুন্দর জীবনটা নষ্ট করলে নিঝুম? তখন নিঝুম আমাকে বলল, দেখো আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ভালোবেসে তোমার হাত ধরেছি। তাছাড়া একটি স্ত্রীর কাছে বিয়ের পর তার স্বামী হচ্ছে সব কিছু। আমি মামাদের বাড়িতে যেতে পারবো না ঠিক, কিন্তু মামারা তো আমাদের বাড়িতে আসতে পারবে, তারা আমাদের বাড়িতে এসে আমাদের সাথে দেখা করবে, তাহলে তো হলো। আর বিয়ের পর প্রতিটা মেয়ের জন্য স্বামীর বাড়ি হচ্ছে তার আপন বাড়ি। কথা বলতে বলতে ঘোড়ার গাড়িটা থেমে গেল। তার মানে আমরা পৃথিবীতে চলে এসেছি। নিঝুম আর আমি ঘোড়ার গাড়ির বাইরে আছি। তখন আমরা দেখতে পাই আমরা বাড়ির কাছে চলে এসেছি। ঘোড়ার গাড়িটা আমাদেরকে রেখে আবারও ছুটতে শুরু করলো জিনপরিদের দেশে যাওয়ার জন্য। আমি আর নিঝুম বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি সে রাতের মতো। সে ঘটনার পর কেটে যায় বেশ কিছু মাস। একদিন আমি আমাদের গ্রামের মসজিদে আসরের নামাজ পড়ে যখন বাইরে আসতেছিলাম, তখন আমি দেখি একটি লোক মসজিদের বারান্দায় বসে মোনাজাতে আল্লাহ পাকের কাছে কান্না করছে আর বলছে, হে আল্লাহ, আপনি আমার মেয়েটাকে রক্ষা করুন, সে খারাপ জিনের হাত থেকে রক্ষা করুন। সে জিনটি আমার মেয়েকে অনেক কষ্ট দিচ্ছে। কত হুজুর কবিরাজ আমার বাড়ি থেকে ফিরে গেল, কেউ বাঁচাতে পারছে না আমার মেয়েটাকে। আল্লাহ আমাকে সাহায্য করুন, আমার মেয়েটাকে সাহায্য করুন। এটা বলে সে বৃদ্ধ লোকটি খুব কান্না করছিল। তার মোনাজাতে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম।
তার যখন মোনাজাত শেষ হলো আমি তখন চাচার কাছে গিয়ে বসলাম আর বললাম, চাচা, আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? চাচা আমাকে বলল, হ্যাঁ বাবা, কি বলতে চাও বলো। আমি চাচাকে বললাম, চাচা, আপনি যে কান্না করে বললেন এটি খারাপ জিন আপনার মেয়েকে কষ্ট দিচ্ছে, বিষয়টা একটু খুলে বলবেন আমাকে? তখন চাচা তার চোখের পানি মুছে আমাকে বলল, আচ্ছা বাবা, তুমি জিনপুরি এগুলো বিশ্বাস করো তো? চাচার কথা শুনে মনে মনে অনেক হাসি পাচ্ছিল। একটি পরীর সাথে আমি সংসার করছি আর চাচা আমাকে জিজ্ঞাসা করছে আমি জিনপুরি বিশ্বাস করি কিনা। আমি চাচাকে বললাম, হ্যাঁ চাচা, আমি বিশ্বাস করি। আপনি বলেন তো কি হয়েছে? তখন চাচা আমাকে বলে, একটি মাস আগে আমার মেয়েটিকে একটি জিন ভর করেছে। সে জিনটি আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে। অনেকবার সে আমার মেয়ের সাথে এসে এসব করতেও স্বপ্নের মাধ্যমে আমার মেয়ে ভাবছে এগুলো হওয়া সবকিছুই স্বপ্ন। কিন্তু আস্তে আস্তে সেই জিনটি আমার মেয়েটির শরীর পুরোপুরি দখল করে ফেলে। অনেক হুজুর কবিরাজ আমার বাড়িতে এসেছে, কিন্তু সেই জিনটি খুবই শক্তিশালী, তার সাথে কেউ পেরে উঠছে না। সবাই একটা কথা বলে, সে খারাপ জিনটাকে হারানো এত সহজ না। আপনি বড় কোনো আলেম খোঁজেন, কিন্তু আমি অনেক বড় বড় আলেমকে আমার বাড়িতে এনেছি, কিন্তু কেউ পারছে না সেই খারাপ জিনের সাথে। এখন আমার একমাত্র সাহায্য করতে পারে উপরওয়ালা, তাই কান্না করে করে তার কাছে সাহায্য চাইছি বাবা। আমি বৃদ্ধ চাচার কথা শুনে চাচাকে বলি, চাচা, আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমায় বলেন, আমি আগামীকাল আপনার বাড়িতে আসব। আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব তাকে সুস্থ করার। চাচা আমার মুখে এসব কথা শুনে আমাকে বলল, বাবা তুমি কিছু মনে করো না, কিন্তু তোমাকে দেখে তো কোনো হুজুর বা কবিরাজ মনে হচ্ছে না। আমি চাচাকে বললাম, চাচা, আল্লাহ পাক যদি চায় আমার হাত ধরে আপনার মেয়েটাকে সুস্থ করতে পারে। আপনি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন, মনে করেন না সে আমাকে পাঠিয়েছে আমার মেয়েকে সুস্থ করার জন্য? চাচা মিয়া তখন তার বাড়ির ঠিকানাটা আমাকে বলে। আমি তাকে বলি, ঠিক আছে চাচা, আপনি এখন বাড়িতে ফিরে যান, আমি আগামীকাল বিকেলে আপনার বাসায় আসবো ইনশাল্লাহ। আমি বাড়িতে ফিরে নিজামপুরীকে সবটা খুলে বলি আর বলি আমি চাচাকে সাহায্য করতে চাই, আমি তার মেয়েটাকে সেই খারাপ জিনের হাত থেকে রক্ষা করতে চাই। তুমি আমাকে বলো আমি কি করে সেই জিনটাকে এই মেয়েটার উপর থেকে ছাড়াতে পারবো আর তাকে বন্দি করতে পারবো। তখন নিজাম আমাকে বলে, তুমি এইসব ঝামেলায় না পড়লে হয় না। আমি নিজামকে বলি, তুমি জানো সেই জিনটা মেয়েটার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করেছে। জিনটা কতটাই না নিষ্ঠুর, এখন আবার মেয়েটাকে হত্যা করতে চাচ্ছে। তাকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে তুমি বলো? ঠিক আছে, তুমি সাহায্য করতে না চাইলে করতে হবে না, আমি একাই যাব, তাতে যদি সে জিনটার হাতে আমাকে মরতে আমি মরবো। নিঝুম তখন আমাকে বলল, হৃদয়, আমি তোমাকে এভাবে বলতে চাইনি, ঠিক আছে, তুমি যেহেতু চাও সে মেয়েটির উপকার করতে, আমি তোমার সাথে অবশ্যই থাকবো। আর সেই জিনকে তোমার হত্যা করার আগে সর্বপ্রথম আমাকে সেই বাড়িতে নিয়ে যেতে হবে। আগামীকালই তোমার সাথে সে বৃদ্ধ চাচার বাড়িতে যাব, কিন্তু আমি অদৃশ্য হয়ে থাকবো, আমি কোনো মানুষ রূপে না পরিরূপে তোমার সাথে যাব। সে বাসায় যাওয়ার সাথে সাথে আমি পূর্ব কি হয়েছিল আর বর্তমানে কি হচ্ছে সবকিছু জেনে যাব, তখনই আমি বলতে পারবো কি করতে হবে। পরের দিন আমি আর নিঝুম সে বৃদ্ধ চাচার বাড়িতে যাই। নিঝুম বাতাসের সাথে অদৃশ্য হয়েছিল, আমি শুধু তাকে দেখছিলাম আর কেউ তাকে দেখতে পারছিল না। আমাকে দেখে চাচা মিয়া ঘর থেকে বের হয়ে আমার কাছে আসলো আর আমাকে বলল, তুমি এসেছো বাবা, জানো আমার মেয়েটা না এর আগে কখনো এরকম পাগলামি করেনি। আমি তখন চাচার কাছে জানতে চাইলাম, কি হয়েছে চাচা, কি পাগলামি করলো? চাচা তখন বলল, এর আগে যত হুজুর কবিরাজ আমার বাড়িতে এসেছে সবসময় আমার মেয়ে খাটের উপর ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে বলতে পারবো না যে এসেছে, পারবে না, আমাকে তাড়াতে চলে যেতে পারি, শুধু শুধু নিজের জীবনটা হারাবে। আর এমনটাই হতো, সে হুজুর বা কবিরাজ বাসায় এসে তাকে দেখলে পালিয়ে চলে যেত আর কখনো আমার বাসায় আসতো না। তবে বাবা আজকে একটু ব্যতিক্রম হলো। আমি তখন চাচার কাছে জানতে চাইলাম, কি ব্যতিক্রম হলো চাচা আজকে? আমার মেয়েটা ঘুমের ঘরে না খাটের উপরে লাফিয়ে লাফিয়ে পাগলের মতো বলছিল, ওকে বাড়িতে আসতে দিস না, ওকে চলে যেতে বল, নয়তো তোর মেয়েকে আমি মেরে ফেলবো, চলে যেতে বল বলছি। ওর এসব দেখে আমিও আমার পাশের বাড়ির মামাতো ভাইরা মিলে আমার মেয়েটাকে বেঁধে ফেলি, কারণ সে যদি কিছু একটা করে বসে। আমার মেয়ের ভেতরে থাকা সেই খারাপ জিনটা এর আগে কোনো হুজুর কবিরাজকে ভয় পায়নি, কিন্তু তোমাকে সে খুব ভয় পাচ্ছে। হয়তোবা উপরওয়ালা তোমার সাহায্য আমার মেয়েটাকে সুস্থ করতে পারে বাবা। আমি তখন চাচাকে বলি, চাচা আপনি চিন্তা করবেন না, উপরওয়ালা সবকিছু ঠিক করে দেবে, আমাকে আপনার মেয়ের রুমে নিয়ে যান। তখন চাচা আমাকে সাথে করে তার মেয়ের রুমে নিয়ে যায়। আমি দেখি একটি মেয়ে ঘুমিয়ে আছে খাটের উপরে,
তার হাত পাগুলো লোহার শিকড় দিয়ে খাটের সাথে বাঁধা। তখন অদৃশ্য থাকা নিঝুম আমাকে বলে, মেয়েটির ওপর হাত পাগুলো খুলে দিতে বলো, আর তুমি নিজের শরীরটাকে বন্ধ করে ফেলো আয়াতুল কুরসি পড়ে। আর আমি তোমাকে আরেকটা আয়াত বলছি, যেটা পড়ে তুমি জমজমের কিছু পানি এই দরজার চারপাশে ছিটিয়ে দাও। নিঝুমের এসব কথাবার্তা শুধু আমিই শুনছিলাম, কারণ আমি তাকে দেখতে পারছিলাম, তার কথা শুনতে পারছিলাম। তবে আমি বাদে এই ঘরে চাচার স্ত্রী নিঝুমকে দেখতে পারছিল না, তার কথা শুনতে পারছিল না। আমি নিঝুমের কথা মতো চাচাকে বলি, চাচা আপনি আপনার মেয়ের হাত পাগুলো খুলে দেন এখন। তখন চাচা আমাকে বলে, যদি ও কোনো কিছু করে বসে। আমি চাচাকে বলি, কিছুই হবে না, আমার উপর বিশ্বাস রাখেন, আপনি আপনার মেয়ের হাত পাগুলো খুলে দেন। তখন চাচা তার মেয়ের হাত পাগুলো খুলে দেয়। আমি চাচাকে বলি, চাচা আপনি আর আপনার স্ত্রী পাহারা দেন, বাইরে কেউ জানি ঘরে প্রবেশ না করে। আমি তখন সেই মেয়েটির কাছে যাই আর হাতটি ধরে কিছু আয়াত পড়তে শুরু করি, যেগুলো আমাকে অদৃশ্য থাকা নিঝুম বলেছিল। কিছুক্ষণের ভেতর সে মেয়েটির ভেতরে সেই খারাপ জিনটা আবারও ভর করে, আর খারাপ জিনটি আমাকে বলতে থাকে, বেজম্মার বাচ্চা তুই এখানে এসেছিস কেন? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই আমার শত্রু না, তুই চলে যা, নয়তো আমি তোকে মেরে ফেলবো। আমি তখন তাকে বলি, তুই আমাকে মারা আর কি, মারার মালিক উপরওয়ালা, আমার মৃত্যু তার হাতে, তোর হাতে আমার মৃত্যু হবে কিনা সেটা উপরওয়ালা নির্ধারণ করবে। যখন সে মেয়েটির ভেতরে থাকা খারাপ জিনটি আমাকে বলে, তোকে আর তোর এই পরিবারকে আমি হত্যা করব, তোরা বাঁচতে পারবি না আমার হাত থেকে, এখনো বলছি ভালো ভালো চলে যা। তখন চাচা আমার কাছে এসে বলল, বাবা তুমি তো একা এসেছো, তবে এই জিনটি কেন বলছে বারবার তোমার সাথে আরেকজন আছে? আমি তখন চাচাকে বলি, আপনি এ নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাকে সবটা পরে বলবো, আমাকে আমার কাজ করতে দিন এখন। তখন চাচা দূরে সরে যায়, আর আমি আবারও কিছু আয়াত পরে মেয়েটির শরীরে ফু দিতে থাকি। সে জিনটি অনেকটা দুর্বল হয়ে এসেছিল। আমি যখন তাকে হারাতে সক্ষম হতেই যাব, তখনই ঘরের ভেতর একটা নাপাক মহিলা ঢুকে পড়ে। নাপাক কেন বললাম হয়তো বা আপনি বুঝতে পারছেন, সে পবিত্র ছিল না। সেই নাপাক মহিলাটা ঘরে থাকার সাথে সাথে যে আয়াতগুলো পড়ে আমি ঘরটাকে বন্ধ করে রেখেছিলাম, সে আয়াতগুলো নষ্ট হয়ে যায়। আর এই সুযোগে সেই খারাপ জিনটি মেয়েটির শরীর থেকে বের হয়ে ঘর থেকে পালিয়ে যায়। আর চাচার মেয়ে অজ্ঞান হয়ে আবারও খাটের উপর লুটিয়ে পড়ে। এটা দেখে আমি অনেক রেগে যাই, কারণ এত কষ্টের পর আমি তাকে বন্দি করতে যাচ্ছিলাম। আমি রাগান্বিত হয়ে চাচাকে বলি, চাচা আমি আপনাকে মানা করেছিলাম কেউ যেন ঘরে প্রবেশ না করে, আর এটা কি হলো? ওই মহিলাটা কেন ঘরের ভিতর প্রবেশ করলো? আপনি জানেন এর জন্য কত বড় ক্ষতি হবে? আপনার মেয়ের থেকে জিনটা বের হয়ে এই সুযোগটা পালিয়ে গেল। এখন সেই জিনটা আপনার মেয়েকে আরো বেশি অত্যাচার করবে, আরো আমারও ক্ষতি করার চেষ্টা করবে। চাচা তখন সেই মহিলাটাকে বলে, এখনই ঘর থেকে বের হন, আপনি কেন আমার ঘরে এলেন? আপনার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল, আপনি এখনই আমার বাড়ি থেকে বের হন। মহিলাটা তখন ঘর থেকে বের হয়ে চলে গেল। চাচা আমাকে বলল, বাবা হঠাৎ করে ঘরে ঢুকে গেছে, আমি খেয়াল করিনি, এখন আর কি করব বলো, তুমি হাল ছেড়ে দিও না, তুমি যদি হালটা ছেড়ে দাও তাহলে আমার মেয়েটা মারা যাবে। আমি চাচাকে বলি, চাচা আজকে তো আর কিছু করা সম্ভব না, আমি আগামীকাল আবার আসব, আমি আবারও চেষ্টা করব সে জিনটিকে আপনার মেয়ের ভেতরে প্রবেশ করানোর। তবে আজ রাত আপনার মেয়েকে খুব সাবধানে থাকতে হবে, আপনাদের ভেতরে কেউ একজন সারা রাত তাকে পাহারা দিতে হবে, আর আমি বের হওয়ার সাথে সাথে তার হাত পাগুলো আবারও লোহার শিকড় দিয়ে বেঁধে ফেলবেন। আমি চাচার কাছে থেকে বিদায় নিয়ে সে বাড়ি থেকে নিঝুমকে নিয়ে চলে আসি। বাড়ির ভেতরে আসার পর নিঝুম আমাকে বলে, আমাদের সাবধান থাকতে হবে, সে খারাপ জিনটি আমাদেরও ক্ষতি করার জন্য আসবে। তবে তুমি চিন্তা করো না হৃদয়, আমি কিছু কাজ করে রাখছি, যেটা করলে সে খারাপ জিনটি ঘরের ভেতর প্রবেশ করবে না। তখন আমি দেখলাম নিঝুম কিছু কাগজ, কিছু আয়াত লিখে সে কাগজগুলো ঘরের বিভিন্ন জায়গায় আঠার মাধ্যমে লাগিয়ে দিল। রাতে আমি আর নিঝুম ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় অনেক কান্নাকাটির শব্দে, যেমনটা কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী সকলে কান্নাকাটি করে, যেমন মরা কান্না আসছে আমাদের ঘরের বাইরে থেকে। আমি আর নিঝুম ঘুম থেকে উঠে পড়ি আর ঘরের জানালাটা খুলে দেখার চেষ্টা করি বাইরে আসলে কি হচ্ছে। তখন আমি নিঝুম জানালা দিয়ে দেখি যে বাইরে একটি মরার খাটিয়া রাখা, আর তার পাশে কিছু মহিলা বসে কান্না করছে। হঠাৎ করে সে খাটিয়াটা কাঁপতে শুরু করলো, আর কোথা থেকে একটি লোক তার হাতে একটি ধারালো কোড়াল নিয়ে এলো। সেই লাস্টের খাটের উপরে উঠে বসলো, আর তার হাতে থাকা কোড়ালটি দিয়ে বারবার ওই লাশটির ভিতর কোপ দিচ্ছে। এতে সেই মহিলা আরো জোরে জোরে কান্না করতে শুরু করলো। এটা দেখে সেই লোকটি আরো জোরে জোরে লাশের উপরে আঘাত করতে শুরু করে। কি হচ্ছে এগুলো কারা? আর এখন
নিজম আমাকে বলে, এগুলো মায়া, এগুলো দেখে তুমি নজর দিও না। সে জিনটা আমাদেরকে মায়া দেখাচ্ছে। আসলে আমি তো ঘরটা বন্ধ করে দিয়েছি, সে জিনটি ঘরের ভেতর প্রবেশ করতে পারবে না, তাই আমাদের বাড়ির বাইরে থেকে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর সে চাচ্ছে কোনোভাবে আমরা ঘরে বাইরে বের হই। তুমি জানলাটা লাগিয়ে দাও আর চলো আমরা ঘুমিয়ে পড়ি। তুমি চিন্তা করো না, সে ঘরের ভেতর প্রবেশ করতে পারবে না। যা করার আমরা আগামীকাল সেই মেয়ের বাড়িতে গিয়ে করব। আমি নিজমের কথা মতো ঘরের জানলাটা লাগিয়ে দিই। নিজমকে নিয়ে আবারও এসে শুয়ে পড়ি। সেদিন রাতে আমাদের আর ঘুম হয় না, কারণ বাড়ির বাইরে থেকে অনেক ইট পাথর আমাদের বাড়িতে কেউ ছুঁড়ে মারছিল বারবার। পরের দিন সকালবেলায় আমি আর নিজুম সে চাচার বাড়িতে যাই, কিন্তু চাচার বাড়িতে গিয়ে আমরা জানতে পারি চাচা মেয়ে নাকি গতকাল রাতে উধাও হয়ে গেছে। আমি যখন চাচার বাড়িতে প্রবেশ করি, আমি দেখি চাচা আর চাচির স্ত্রী হামাও করে কান্নাকাটি করছে। আমি আর নিজুম তার কাছে যাই। নিজুম অদৃশ্য হয়েছিল। চাচাকে আমি বলি, কি হয়েছে, আপনি এভাবে কান্না করছেন কেন? তখন চাচা আমাকে বলে, বাবা সর্বনাশ হয়ে গেছে, গতকাল রাতে আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে সে খারাপ চিন্তা। আমি বলি, চাচা কি হয়েছে পরিষ্কার করে বলেন তো, আমি তো আপনাকে বলেছিলাম মেয়েটির হাত পা বেঁধে রাখতে, তাহলে সে কি করে তাকে নিয়ে গেল? তখন চাচা আমাকে বলে, আমি রাতে পাহারা দিচ্ছিলাম, কিন্তু মাঝরাতে আমার অনেক ঘুম পায়, তাই আমি আমার স্ত্রীকে ঘুম থেকে তুলি পাহারা দেবার জন্য। তখন আমার স্ত্রী তার মেয়েকে পাহারা দিতে শুরু করে আর আমি ঘুমাতে চলে যাই। তখন চাচি আমার কাছে এসে বলে, বাবা জানো, আমি পাহারা দিচ্ছিলাম, একটা পর্যায়ে আমার মেয়েটার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে সে পুরো স্বাভাবিকভাবে আমাকে বলে, মা আমার না খুব পানি পিপাসা পেয়েছে। আমি আমার মেয়েটিকে পানি খাওয়াই। পানি খাওয়ার পর আমার মেয়েটি কান্না করতে করতে বলে, মা জানো, ওই জিনটি আমাকে অনেক কষ্ট দেয়। আমি তখন আমার মেয়েটাকে বলেছিলাম, তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, আজকে রাতটা যেতে দাও, কালকেই তুমি সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এভাবে আমি আমার মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম। তার সাথে কথা বলে মনে হচ্ছিল সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। অনেকদিন পর নিজের মেয়ের সাথে এভাবে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ পর আমার মেয়েটি আমাকে বলে, মা আমার বাথরুমটা খুলে দাও না, আমার অনেক বাথরুম পেয়েছে। আমিও চিন্তা করলাম, যেহেতু এখন আমার মেয়েটির ভেতরে সে খারাপ জিনটি নেই, আমার মেয়েটাকে আমি বাথরুমে নিয়ে যেতেই পারি। আমি আমার মেয়েকে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য তার বাঁধনটা খুলে দেই। আমার মেয়ের বাঁধন খোলার সাথে সাথেই বলছে অন্য কিছু রূপ ধারণ করে, জানো বাবা, সে তখন আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আমি দেখতে পাই আমার মেয়েটির চুলগুলো বাতাসে উঠছে, তার চুলগুলো এবং তার চোখগুলো লাল। আমি তখন বুঝতে পারি এই সব কিছু ছিল ওই খারাপ জিনের মায়া। সেই জিনটা আমাকে বলে, বোকা, তুই অনেক বড় একটা ভুল করে ফেললি, তুই আর কখনই তোর মেয়েকে খুঁজে পাবি না। এটা বলে সে হাসতে হাসতে দরজা খুলে একটা দৌড় দেয়। আমি তখন তোমার চাচাকে ঘুম থেকে টেনে তুলি, আর তোমার চাচা তাকে খোঁজার জন্য রাতের বেলায় বের হয়ে গিয়েছিল, কিন্তু অনেক খোঁজার পরও আমরা আমাদের মেয়েটাকে খুঁজে পাইনি বাবা। এটা বলে চাচি হামা করে কেঁদে ফুটল। আমি তখন তাদেরকে বললাম, কি করছেন আপনারা, এত বড় ভুল কি করে করতে পারলেন? তখন অদৃশ্য থাকা নিজম আমার কাছে এসে বলল, তাদের কোনো দোষ নেই, সে জিনটি মায়া দেখাতে খুবই পারদর্শী। তুমি তাদেরকে কিছু বলো না, চলে গিয়েছিলে। আমরা বাড়ি ফিরে যে আমরা চেষ্টা করেছি, জানো সেই মেয়েটিকে ওই জিনটিকে কোথায় নিয়ে গেছে, সে এখনো বেঁচে আছে কিনা তাকে মেরে ফেলেছে। আমি চাচা চাচিকে বলি, ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আপনারা চিন্তা করিয়েন না, আমি দেখছি কি করা যায়। এটা বলে আমি তাদের বাড়ি থেকে বের হয়ে আসি। আমার মনটা খুবই খারাপ ছিল। এত চেষ্টার পরেও সে জিনটির হাত থেকে আমি মেয়েটাকে বাঁচাতে পারলাম না। এতক্ষণে হয়তোবা সে মেয়েটিকেও ওই খারাপ জিনটা মেরে ফেলেছে। এসব ভাবছিলাম আর খুব কান্না করছিলাম আমি। তখন নিজেও আমার পাশে এসে বসে আর আমাকে বলে, সবকিছু আমাদের হাতে থাকে না, প্রকৃতির নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। উপরওয়ালা যার কপালে যেটা লিখে রেখেছেন সেটা হবেই, সেগুলো আমরা বদলাতে পারবো না হৃদয়। এসব কথাবার্তার মাঝে একটা শব্দ আমাদের কানে এলো, কিছু একটা আকাশ থেকে মাটিতে পড়ল। শব্দটা আমাদের বাড়ির উঠান থেকে আসছে। এখন চারিপাশে সন্ধ্যা হয়ে গেছে। আমি নিজেও বাড়ির বাইরে এসে দেখি উঠানের মাঝে একটা সাদা কাপড় মারানো কিছু একটা, যেটা থেকে রক্ত বেরোচ্ছে। এই জিনিসটা দেখার পর আমার মনের ভিতর একটা কামড় দিল। আমি মাটিতে বসে পড়লাম আর কান্না করতে শুরু করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম হয়তোবা সে জিনটি ওই মেয়েটির মাথা কেটে কাপড়ের মুড়িয়ে আমাদের বাড়িতে ফেলে চলে গেছে, কারণ কাপড়ের ভিতরে কিছু একটা আর মাথা পেঁচানো, এটা বোঝা যাচ্ছে। নিঝুম তখন সেদিকে এগিয়ে গেল আর সে ওই কাপড়টি খুলতে শুরু করলো।
কাপড়টির ভাঁজ খোলা হলে আমরা দেখতে পাই সেখানে একটা কাটা কুকুরের মাথা, যেটা দেখে আমি আবারও একটা আশার আলো খুঁজে পাই। সেই কাটা কুকুরের মাথার পাশে একটা চিঠি ছিল। নিজম মাথাটা সেখানে রেখে চিঠিটা আমার কাছে নিয়ে আসে। সে চিঠিতে লেখা ছিল, আজকে রাত 1টার ভিতর তোদের বাড়ির পাশের মাঠে চলে আসবি। আমি তোদের জন্য অপেক্ষা করব। যদি মেয়েটিকে বাঁচাতে চাস তাহলে চলে আসিস। এখন রাত 11টা বাজে, তার মানে আর 2 ঘন্টা পরে আমাদের সেখানে যেতে হবে। নিজম আমাকে বলে, কি করবে এখন? আমি নিজমকে বলি, তুমি না, আমি একা যাব সেখানে। এতে আমার যদি মৃত্যু হয় তাতে আমার কোনো আফসোস নেই। আমি মেয়েটাকে উদ্ধার করার পুরোপুরি চেষ্টা করব। নিজম তখন আমাকে বলে, তোমার কারণে আমি সবকিছু ছেড়ে এসেছি। তুমি কি করে ভাবলে সেখানে তোমাকে আমি একা যেতে দেব? মরতে হলে দুজন একসাথে মরবো, আর বাঁচতে হলে একসাথে বাঁচবো। আমিও যাব তোমার সাথে। আমি আমার পুরো শক্তি দিয়ে সেই জিনটাকে আটকানোর চেষ্টা করব। তুমি চিন্তা করো না, আমরা অবশ্যই সেই মেয়েটাকে বাঁচাতে পারবো। আমরা প্রস্তুত হতে শুরু করি ওই খারাপ জিনটার সাথে যুদ্ধ করার জন্য। আমরা জানি না সে জিনটা আমাদের জন্য কি ফাঁদ পেতে রেখেছে। হয়তোবা সেখানে যাওয়ার পর আমাদের মৃত্যু হতে পারে, তবে সেই মেয়েটিকে উদ্ধার করার জন্য আমরা সেখানে অবশ্যই যাব। আমাদের মৃত্যু যদি সে জিনটির হাতে লেখা থাকে তাহলে সেটাই হোক। দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। আমি আর নিঝুম বাড়ি থেকে বের হয়ে গেলাম সেই মাঠে যাওয়ার জন্য। আমি আর নিঝুম যখন সেই মাঠে গিয়ে উপস্থিত হই, আমরা দেখতে পাই দূরে সে মেয়েটি দাঁড়িয়ে আছে, তার চুলগুলো উঠছে। সে মেয়েটা একটা ভয়ানক হাসি দিয়ে আমাদেরকে বলে, সামনের দিকে আয়। আমি আর নিঝুম সেদিকে এগিয়ে যাই আর তাকে বলি, একটি নিরপরাধ মেয়েকে জিম্মি করে নিজের শক্তি দেখাচ্ছিস? সাহস থাকতো তাকে ছেড়ে সামনে এসে লড়াই কর। এটা শুনে সে জিনটি হাসতে হাসতে বললে, ঠিক আছে, তাই হোক। তখন সে জিনটি ওই মেয়েটির শরীর ছেড়ে বাইরে আসে। আমিও নিঝুম দেখি ভাল্লুকের মতো দেখতে। সে নখগুলো অনেক বড় বড়, দাঁতগুলো হিংস্র, শরীর অনেক লম্বা লম্বা লোম, চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। নিঝুম তখন সেই খারাপ জিনটার দিকে এগিয়ে গেল যুদ্ধ করার জন্য, কিন্তু কয়েক পা এগিয়ে যাওয়ার পরে নিঝুমের পাটা মাটিতে পড়া একটি শুকনো কলাপাতার উপরে পড়ে। আসলে এটাই ছিল একটা ফাঁদ। নিঝুম যখন সে কলাপাতার উপরে পাড়া দেয়, সাথে সাথে মাটির নিচে থেকে একটি কাচের বাক্স তাকে বন্দি করে ফেলে। নিঝুম তার পুরো শক্তি দিয়েও সেই কাচের বাক্সটা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন সে ভয়ানক জিনটি আমাদের দিকে এগিয়ে আসে আর আমাদের কাছে এসে বলে, পাখি ফাঁদে পড়ে গেছে। সে আমার গলায় চাপ দিয়ে অন্য একটা দিকে ছুঁড়ে মারে, তারপর কয়েকটা জোরে আমাকে লাথি মারে। ওইদিকে কাচের বাক্সের ভেতরে নিঝুম পাগলের মতো করছিল বের হওয়ার জন্য, কারণ সে আমাকে মার খেতে দেখে সহ্য করতে পারছিল না। সে খারাপ জিনটি আমার বুকে একটা পাহারা দেয়, সাথে সাথে আমার গলার ভিতর থেকে রক্ত বের হয়ে আসে। খারাপ জিনটি আমাকে বলে, তোদের সাথে আমি হুঁশিয়ারি করেছিলাম আমার পথের মাঝে আসিস না, তারপরে তোরা আসলি। তোদের মরার অনেক শখ, তাই না? তাহলে আজকে তোরা মরবি। এটা বলে সে বিচ্ছিরিভাবে হাসতে শুরু করে। আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। আমি চোখে ঝাপসা দেখছিলাম। তখনই আমি কানে শুনতে পাচ্ছিলাম আমি ঘোড়ার গাড়ির শব্দ। কিছুক্ষণের ভেতরেই সেখানে একটি ঘোড়ার গাড়ি থামে। আমি ঝাপসা চোখে দেখি ঘোড়ার গাড়ি থেকে নেমে দাঁড়ালো সেনাপতি নাসির। তাকে দেখে সে খারাপ জিনটা আমার বুকের ওপর থেকে পাটা সরিয়ে ফেলে আর এক দৌড় দিয়ে নাসিরের পায়ে গিয়ে পড়ে। সে খারাপ জিনটা নাসিরকে বলে, প্রভু, আপনি এখানে কেন এসেছেন? আমি জানতাম না, আমাকে মাফ করুন। আমি জানতাম না এই ছেলেটাকে আপনি চিনেন। এটা বলে সে আকুতি মিনতি করে নাসিরের কাছে মাপ চেতে থাকে। নাসির তাকে লাথি দিয়ে ধরে ফেলে দেয় আর তাকে বলে, তুই নিজের অজান্তে নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। আর প্রভু কাকে প্রভু বলছিস? আমি তোর কোনো প্রভু না। মৃত্যুকে দেখেই তুই আমাকে নিজের প্রভু বানিয়ে ফেললি। এটা হলো তোর ঈমান আর নাস্তিক। তুইও জানিস মানুষের মতো আমাদেরও বিচার হবে। তারপরে তুই দুনিয়ার বুকে কত না খারাপ কাজ করেছিস, কিন্তু সব থেকে খারাপ কাজ করেছিস তুই আমার ছেলের গায়ে হাত তুলে। তখন সেনাপতি নাসির তার কোমর থেকে তলোয়ারটি বের করলো আর সে খারাপ জিনটার বুকে পাড়া দিয়ে বলল, তুই ভাবিস তুই ওদের থেকে শক্তিশালী? দেখ, আমি তোর থেকেও শক্তিশালী, আর আমার থেকেও শক্তিশালী অনেক আছে, কিন্তু সবার থেকে শক্তিশালী হচ্ছে মহান আল্লাহ। তুই তাকে তো ভয় পাস না, আমাকে কেন ভয় পাচ্ছিস? কেন মৃত্যুকে ভয় পাচ্ছিস? আরে তুই যদি মৃত্যুকে ভয় পেতি তাহলে এতদিন এত খারাপ কাজগুলো করতি না। তুই মাসুম মেয়েটাকে ধর্ষণ করেছিস, অবশেষে এই মেয়েটাকে মারার জন্য তুই তার উপরে ভর করলি। আর যখন আমার ছেলে তাকে আটকাতে এলো, তুই তাকে হত্যা করার চেষ্টা করলি। তখন সে খারাপ জিনটি আবারও নাসিরের কাছে মাপ চায়। নাসির বলে, আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই, আমি তোকে
হত্যা করব, উপরে গিয়ে মহান আল্লাহ পাকের কাছে মাপ চাস। এটা বলে নাসির তার তলোয়ারটি সেই খারাপ জিনের বুকে ঢুকিয়ে দেয়। খারাপ জিনটি মরার সাথে সাথে তার জাদু কেটে যায়, আর নিজুম সেই কাচের বাক্স থেকে মুক্ত হয়ে যায়। নিজুম ছুটে চলে আসে আমার কাছে, আমাকে সে মাটি থেকে উঠিয়ে দাঁড় করায়। সেনাপতি নাসির আমার কাছে এসে বলে, বাবা তুমি ঠিক আছো তো? তোমার ওপর আমি খুবই রাগ করেছি। কেন রাগ করেছি জানো? তুমি সেই মেয়েটির উপকার করবে ভালো কথা, কিন্তু সেদিন তোমাকে আমি কতবার করে বললাম তুমি কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। তুমি যদি আমাকে আগে স্মরণ করতে হলে এত কিছু হতো না। যাই হোক, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। সেনাপতি নাসির আমাকে বলে, আজকের পর থেকে কোনো খারাপ জিন তোমার গায়ে হাত তোলার কথা আর মাথায় আনবে না। আমি সে কাজ করে দিচ্ছি, দাঁড়াও। তখন আমি আর নিঝুম দেখি নাসির চোখ বন্ধ করে কিছুটা স্মরণ করলো, তারপর 4 বার হাততালি দিল। তখনই 1 থেকে 150 সাদা জুব্বা পরা অনেক মানুষ মাঠে ভরে গেল। চোখের পলকেই তারা সবার মাঠে উদয় হলো। নিঝুম আমাকে বলল, এরা সকলেই জিন। নাসির সে 150 জিনকে বলল, আজকের পর থেকে তোমরা সবাই আমার ছেলেকে পাহারা দিবে, তার বাড়ির আশেপাশে থাকবে। আমার ছেলের গায়ে যেন আর একটা ফুলের টোকাও না লাগে। তার যদি কোনো ক্ষতি হয় কিংবা কোনো খারাপ জিনিস যদি তাকে ক্ষতি করার চেষ্টা করতে আসে, তাহলে তোমরা তাকে হত্যা করবে। মনে রেখো, আমার ছেলে যদি কিছু হয় তাহলে তোমাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। তখন সে 150 জিন নাসিরকে বলে, ঠিক আছে সর্দার, আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে। আজকের পর থেকে আমরা সবাই তার বাড়ির আশেপাশেই থাকব, আপনি চিন্তা করবেন না, আর তার কোনো ক্ষতি হবে না। এটা বলে সেই 150 জিন বাতাসের সাথে আবার উধাও হয়ে গেল। নাসির আমার কাছে এসে বলল, যাও তোমার বাড়ি ফিরে যাও, চিন্তা করো না বেটা, আজকের পর থেকে তোমার গায়ে কেউ হাত তুলবে না। আমাকে যেতে হবে, কারণ জিনপরিদের রাজ্যে আমি একমাত্র সেনাপতি, আমার অনেক দায়িত্ব। তুমি তো সেটা জানো। আমি তোমাদের সাথে আবার দেখা করতে আসব, আর কখনো যদি কোনো বিপদে পড়ো মানে মনে করো আমাকে স্মরণ করো। নাসির আমাদের থেকে বিদায় নিয়ে তার ঘোড়ার গাড়িতে উঠে আবারও রওনা দিল জিনপরিদের উদ্দেশ্যে। আমি নিঝুম সেদিনের মধ্যে বাড়ি চলে আসি। সেদিনের পর থেকে আমাদের উপর আর কোনো খারাপ জিন হামলা করার দুঃসাহস দেখায়নি। সে 150 জিন আমাদের সবসময় পাহারা দিয়ে রাখে। প্রিয় লিসেনার, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী গল্পে।